আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক অভিমুখে যাচ্ছিল AI-171। আনুমানিক 7,000 কিলোমিটার যাওয়ার কথা ছিল বিমানটির, কিন্তু মাত্র 7 কিলোমিটার যাওয়ার পরেই ভেঙে পড়ল বিমানটি। ঘন্টায় 322 কিলোমিটার গতিতে ছুটছিল বিমানটি, 600 ফুট ওপরে উঠেছিল। প্রশ্ন হচ্ছে কেন? বিমান দুর্ঘটনার কারণ কি? এর পেছনে রয়েছে কি কোনো অন্তর্ঘাত, চক্রান্ত, নাকি নিছকই একটি দুর্ঘটনা? আপনি দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর, আপনাদের স্বাগত জানাই। সকাল থেকেই সবকিছুই ঠিকঠাক ছিল, খবরের গতিপথ তার নিজস্ব গতি ধরেই চলছিল, কিন্তু হঠাৎ করেই তাতে ছেদ পড়ল এ কারণে যে আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনাগ্রস্ত যে বিমানটি, তার নাম বোয়িং 787। এটা ড্রিম লাইন বলে জানা গেছে এবং গোটা বিমানটি 11 বছরের পুরনো ছিল। বিমানের পাইলট ছিলেন সুমিত সাবরওয়াল এবং তার সহকারী পাইলট ছিলেন ক্লাইভ কুন্দর। সুমিত সাবরওয়ালের 8,200 ঘন্টা এবং ক্লাইভের 1,100 ঘন্টা ফ্লাইটের অভিজ্ঞতা ছিল। সুতরাং দুজনেই অভিজ্ঞ পাইলট ছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরেও তাহলে কি এমনটা ঘটল যে এই দুই অভিজ্ঞ পাইলট বিমানকে তার নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারলেন না? যে ছবি আমরা বিভিন্ন মাধ্যম থেকে আমাদের কাছে এসে পৌঁছয়, সংবাদদাতারা আমাদের কাছে দেয়, যে ভাইরাল ভিডিওতে বিমানটির শেষ মুহূর্তের ছবিটি দেখতে পাওয়া যাচ্ছে, তা তো অত্যন্ত ভয়ঙ্কর, ভয়াবহ। তার কারণ যারা বিমানে যাতায়াত করেন তারা জানেন, বিমান টেক অফ করার সময় মানুষের মনে একটা নানা রকম দুশ্চিন্তা বা চিন্তা বা আনন্দ সব কিছু মিলিয়ে একটা অদ্ভুত রকমের অভিব্যক্তি থাকে। তার গন্তব্যে তিনি পৌঁছতে যাচ্ছেন, বিমান টেক অফ করে গেছে, ফলে আমরা ধরে নিচ্ছি যাত্রীরা খুব শান্ত অবস্থাতেই ছিলেন, তারা নিজের চিন্তায় মগ্ন ছিলেন এবং টেক অফ তারা যখন করছিলেন খুব স্বাভাবিকভাবে সিট বেল্ট তাদের বাধা ছিল। তারা ঘুণাক্ষরে বুঝতেও পারেননি বা দুঃস্বপ্নেও ভাবেননি যে মাত্র 19 মিনিট তারা উঠতে পারবেন, তারপর আর নয়। 242 জন যাত্রী ছিল ওই বিমানটিতে, ক্রু মেম্বার সহ। আহমেদাবাদ এয়ারপোর্টের 23 নম্বর রানওয়ে থেকে দুপুর 1:39 নাগাদ এই ফ্লাইটটি উপরে ওড়ার পর পাইলট এটিসিকে মেডে কল দিয়েছিল, কিন্তু তারপর আর ওই বিমান থেকে কোনো সিগন্যাল আসেনি এটিসির কাছে। এটিসিও ওই বিমানের সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ করতে পারেনি। টেক অফের কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানটি এয়ারপোর্টের বাইরে গিয়েই জাস্ট ভেঙে পড়ে। পাইলটের তরফে এই মেডে কল মূলত বিপদের সংকেতের সময় করা হয়, যেমন ধরুন বিমানের ইঞ্জিন বিকল হয়ে গিয়েছে, কিংবা কোথাও আগুন লেগে গেছে, বাতাসের যে চাপ বা ধাক্কা সেটা সহ্য করতে কোনো রকম কোনো অসুবিধে হচ্ছে, বা বিমান হাইজ্যাক হয়ে গিয়েছে, এই ধরনের কোনো ভয়াবহ ঘটনা ঘটলে এটিসিকে বিমান থেকে যে সংকেত পাঠানো হয় তা হলো এই মেডে। মূলত 3 বার এই মেডে বলে উচ্চারণ করা হয় বা পাইলট বলে থাকেন, যাতে বোঝানো যায় বিষয়টা অত্যন্ত গুরুতর বা কতটা গুরুতর। এই মেডে শব্দটা সম্ভবত আমরা যা পাচ্ছি তা হচ্ছে একটি ফ্রেঞ্চ শব্দ, এম এডার,
এই শব্দ থেকে এসেছে। ফ্রেঞ্চে এই এম এডার শব্দের অর্থ হচ্ছে আমাকে সাহায্য করো, অর্থাৎ হেল্প মি। এটিসি এরপর ব্যবস্থা করে, অর্থাৎ যখনই কোনো বিমান থেকে মেডে সংকেত এটিসির কাছে এসে পৌঁছয়, এটিসি তখন ব্যবস্থা করে যে ওই বিমানটিতে যে সমস্যা হয়েছে সেই সমস্যা থেকে সেই বিমানটিকে কি করে রক্ষা করা যাবে। যদি এটিসি দেখে যে ধারে কাছে কোনো অবতরণের জায়গা রয়েছে, তাহলে পাইলটকে সেই নির্দেশ এটিসি থেকে দেওয়া হয় যে তুমি অমুক জায়গায় গিয়ে প্লেনটিকে ল্যান্ড করো। যদি এমনটাও হয় যে জলের ওপর ল্যান্ড করানোর মতন সুযোগ রয়েছে, তাহলে জলের উপরে ল্যান্ড করিয়ে দেওয়া হয়। আর যদি দেখা যায় যে কোনো রকম কোনো অবস্থা থাকছে না, তাহলে বিমানটিকে কিছুক্ষণ এয়ারে রেখে তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করে, অর্থাৎ অ্যাম্বুলেন্স এবং ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করে থাকে এটিসি। কিন্তু ঘটনা হচ্ছে এই ক্ষেত্রে এই আহমেদাবাদ থেকে লন্ডনগামী এই বিমানটির ক্ষেত্রে সেই সুযোগটুকুও কিন্তু এটিসি পায়নি। তার কারণ যেটা আমি একটু আগেই বললাম, যে পাইলট এটিসির সঙ্গে যোগাযোগ করেছিল, মেডে 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 বলেছিল বটে, কিন্তু তারপরেই বিমানের সঙ্গে এটিসির সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায়। অর্থাৎ এই ঘটনা জানার পর এই ঘটনার জন্য এটিসি কি ব্যবস্থা নেবে, কি ব্যবস্থা নিতে পারে, সেটা আর বিমানকে জানানো সম্ভব হয়নি বা পাইলটদের জানানো সম্ভব হয়নি। পাইলটরাও এটিসি কি করতে পারে সেই সম্পর্কে আর কিছু জানতে পারেনি। তার আগেই বিমানটি ভেঙে পড়ে। এই মেডের মতন আরও দুটো শব্দ ব্যবহার হয় এই ক্ষেত্রে, যেমন প্যান প্যান, অর্থাৎ বিপদ বা পরিস্থিতি ওই মেডের থেকে যদি কম গুরুত্বপূর্ণ হয় বা কম গুরুতর হয়, তাহলে প্যান প্যান বলা হয়। কিন্তু এক্ষেত্রে মেডে বলা হয়েছিল, তার মানে সংকট যথেষ্টই গুরুতর ছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সংকট কি তা এখনো পরিষ্কার নয়। যা যা তথ্য পাওয়া যাচ্ছে সেইখান থেকে এক নয় একাধিক প্রশ্ন উঠছে। বিমানটি শুধুমাত্র টেক অফ করেছিল। কেউ কেউ প্রশ্ন করছেন যে এরকমটাও কি হয় নাকি, যে একটা বিমান তো উড়লো, জাস্ট উড়েই আবার পড়ে গেল, তাহলে কি বিমানটায় একেবারে প্রথম থেকেই যান্ত্রিক ত্রুটি ছিল নাকি? কেউ কেউ তো আবার ভাবছেন যে গোটা ঘটনাটার পেছনে পাকিস্তানের কোনো হাত নেই। তো সম্প্রতি যে ঘটনাগুলো ঘটেছে তার পরিপ্রেক্ষিতে এই গোটা বিমান দুর্ঘটনার পেছনে কোনো সন্ত্রাসবাদ বা জঙ্গিদের হাত নেই তো? না, আপনাদেরকে জানে যে এখনো পর্যন্ত এমন কোনো তথ্য কোনো দিক থেকেই কিন্তু পাওয়া যায়নি। তবে এটা যারা ভাবছেন যে এটা এমনটা হয় নাকি যে শুধুমাত্র এক্ষুনি টেক অফ করলো আর ভেঙে পড়ে গেল, আপনাদেরকে এক নয় একাধিক উদাহরণ দিতে পারি যা থেকে এটা বোঝানো যায় যে এ ধরনের ঘটনা ঘটে বা ঘটেছে পূর্বে। আমাদের খুব বেশি দূর যেতে হবে না, এই 2000 দশকের মধ্যেই যদি আমরা থাকি তাহলেই দেখব 2008-এর 20শে আগস্ট বারাখাস বিমানবন্দর, স্পেনের। বিমান টেক অফের পরেই জানা যাচ্ছে যে তার কনফিগারেশন ভুল ছিল। ককপিটে কোনো সতর্কতা শোনা যায়নি। বিমান রানওয়ে থেকে উড়ানের সময় ভেঙে পড়ে এবং আগুন ধরে যায়, যার জেরে 154 জন মারা যান। তবুও এ ঘটনায় কিছু বেঁচেও যান, 18 জন প্রাণে বেঁচেছিলেন এই ঘটনায়। কিন্তু এরপরেই আবার 2018-তে ইন্দোনেশিয়া টেক অফের পরেই বিমানটি অস্বাভাবিকভাবে নাক নিচু করতে থাকে এবং শেষ পর্যন্ত সাগরের মধ্যে গিয়ে পড়ে। মৃত্যু হয় 189 জনের। 2019-এর 5ই মে মস্কোতে লাইটনিংয়ের কারণে দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে একটি বিমান এবং
জরুরি অবতরণের সময় দ্রুত গতিতে রানওয়েতে আঘাত করে এবং আগুন ধরে যায়, মৃত্যু হয় 41 জনের। এরপর 2020 কেরালা কোজিকোড বিমানবন্দর, ভারী বৃষ্টির মধ্যে রানওয়ে অতিক্রম করে বিমানটি ভেঙে পড়ে, মৃত্যু হয় 21 জনের। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এক্ষেত্রে যে বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডনের অভিমুখে যাচ্ছিল, সেই বিমানটির দুর্ঘটনার কারণ কি? এখনো পর্যন্ত তথ্য তালাশ করে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে জানা যাচ্ছে যে এয়ার ইন্ডিয়ার এই প্লেন ক্র্যাশের বোয়িং বিমানটি 787 ড্রিম লাইনারের অন্তর্ভুক্ত। এটি প্রথম কোনো বিষয় নয় যে বোয়িং বিমান ক্র্যাশ করলো। এর আগে অনেক বোয়িং বিমানই ক্র্যাশ করেছে। ঠিক আগের বছর অর্থাৎ 2024 সালে সাউথ কোরিয়ায় বোয়িং বিমান ক্র্যাশ হয়েছিল, প্রায় 180 জন মানুষ মারা যায়। অর্থাৎ বোঝা যাচ্ছে তো সমস্যাটা ঠিক কোথায়। তার কারণ আমেরিকান কোম্পানি বোয়িং তার যে ভাগগুলো রয়েছে, এই বোয়িং বিমান নিয়েই প্রথম থেকে সমস্যা ছিল এবং বারংবার বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই সমস্যার কথা উঠে এসেছে। কিন্তু তারপরেও এই বিমানকে সঠিকভাবে পরিচর্যা করা বা সঠিকভাবে পর্যবেক্ষণ করার জায়গায় কোথাও কি তাহলে গাফিলতি থেকে গিয়েছিল? একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনার সাক্ষী থাকলো গোটা পৃথিবী। বোয়িং বিমান এই গোটা দুর্ঘটনার পেছনে ভিলেনের ভূমিকা নিচ্ছে না তো? যদিও এই গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ এবং তা নির্ভর করছে ব্ল্যাক বক্সের ওপর। ব্ল্যাক বক্স আপনারা অনেকেই জানেন যে এই বিমানে এমন একটি যন্ত্র থাকে যার নাম ব্ল্যাক বক্স বলা হয়ে থাকে। এই ব্ল্যাক বক্স যন্ত্রটি বিমান ওড়ার সময় থেকে অবতরণের সময় পর্যন্ত সমস্ত ঘটনা রেকর্ড করতে থাকে। এটিকে বিমানের ফ্লাইট ডেটা রেকর্ডারও বলা হয়। নিরাপত্তার কথা বিবেচনা করে এই ব্ল্যাক বক্স সাধারণত একেবারে বিমানের পেছনের দিকে রাখা হয় এবং এটি টাইটানিয়াম ধাতু দিয়ে তৈরি, যার ফলে প্রচণ্ড আঘাত কিংবা অগ্নিসংযোগেও এ খুব একটা ক্ষতিগ্রস্ত হয় না। ফলে যে কোনো বিমান দুর্ঘটনার তদন্তে নেমে প্রথমেই যেটা খুঁজে বের করার চেষ্টা করা হয় সেটা হলো ব্ল্যাক বক্স, এবং এই ব্ল্যাক বক্স থেকেই জানা যাবে যে এই বোয়িং বিমানটি দুর্ঘটনার আগে অর্থাৎ ভেঙে পড়ার আগে ঠিক কি কি সমস্যার মধ্যে দিয়ে গিয়েছিল এবং সেই সমস্যাগুলো কি বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে ছিল নাকি বহিরাগত কোনো সমস্যা ইমপ্লান্ট করা হয়েছিল। খুব স্বাভাবিকভাবেই সেটার ওপর কিন্তু নির্ভর করছে এই গোটা দুর্ঘটনা কারণ কি তা উঠে আসবে। এবং আপনাদেরকে জানাই যে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে 242 জন ওই 2 জন পাইলট এবং 10 জন ক্রু মেম্বার সহ এই বিমানটিতে যে 242 জন যাত্রী যাচ্ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন রাজ্যের অর্থাৎ গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। তিনি তার মেয়ের কাছে যাচ্ছিলেন, কিন্তু যাওয়া হলো না। খুব স্বাভাবিকভাবেই এই বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীরও। সোশ্যাল মিডিয়ায় নজর ঘোরালে এই ঘটনার আরো নানান ব্যাখ্যা পাওয়া যাচ্ছে যে এটা হলে এমনটা নয় তো, এই গুজরাটের
প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সরানোটা কি এই বিমান দুর্ঘটনার একটি কারণ হতে পারে, এমন প্রশ্নও তোলা হচ্ছে। যদি এমনটা হয় তাহলে খুব স্বাভাবিকভাবে সেটা ওই যে আমি একটু আগে বললাম যে বহিরাগত কোনো কারণ ইমপ্লান্ট করা হয়নি তো, অর্থাৎ চক্রান্তের শিকার হতে হলো না তো এই বিমানটিকে। সবটাই জানা যাবে ওই ব্ল্যাক বক্সের তথ্য সামনে আসলেই। ইতিমধ্যেই গোটা ঘটনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি টেলিফোনে কথা বলেছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর সঙ্গে। গোটা ঘটনার খবর নিয়েছেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার কিছুক্ষণের মধ্যেই গভীর শোক প্রকাশ করে এক্সপোজ করেছেন। গোটা ঘটনার অত্যন্ত দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণের জন্য তৎপর হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমরা চাইব যে এই বিমান দুর্ঘটনার তদন্তের রিপোর্ট অত্যন্ত দ্রুততার সঙ্গে আমাদের হাতে আসুক। তার কারণ বিমানটি এমন কোনো জায়গায় গিয়ে পড়েনি যেখান থেকে ব্ল্যাক বক্স উদ্ধার করা যাবে না। বিমানটি এমনভাবে তছনছ হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায়নি যে সেখান থেকে ব্ল্যাক বক্স উদ্ধার করা যাবে না। সুতরাং ব্ল্যাক বক্স কিন্তু খুব দ্রুত এবং সহজেই উদ্ধার করা যাবে। একটা জনবসতিপূর্ণ এলাকাতেই ভেঙে পড়েছে বিমানটি, এবং এটার কারণে আরও একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে। সেটা হলো আহমেদাবাদের মেঘানীনগরে বিজে মেডিকেল কলেজের যে হোস্টেল রয়েছে সেই হোস্টেলের ছাদের ওপর গিয়ে এই বিমানটি ভেঙে পড়ে। ভাবতে পারছেন? আর ঠিক যেই সময় এই বিমানটি ভেঙে পড়ছে সেই সময় ওই মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার যারা ছিলেন তারা তাদের ক্যান্টিনে খাওয়া দাওয়া করতে বসেছেন। হঠাৎ গোটা ছাদ শুদ্ধ হুড়মুড় করে ভেঙে পড়েন তারা, বোঝার আগেই তছনছ হয়ে যায় গোটা এলাকা, খাবার দাবার সমস্ত ছড়িয়ে ছিটিয়ে যায় তাদের। বেশ কয়েকজন এই জুনিয়র চিকিৎসকের মৃত্যুর আশঙ্কা পর্যন্ত করা হচ্ছে এই গোটা ঘটনায়। তার কারণ ওই বিল্ডিংটি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে সময়ে ঘটনা ঘটেছে সে সময়ে ওই জুনিয়র ডাক্তাররা কিন্তু ক্যান্টিনের ভেতরে রয়েছে এবং তারা খাওয়া দাওয়া করছে। তার উপর থেকে ছাদ ভেঙে ওইভাবে পড়ার কারণে বেশ কয়েকজন আহত তো হয়েছেই এবং মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই বলা যেতেই পারে ভারতের আরও একটি বিমান দুর্ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে এ ধরনের ঘটনা বলে কয়ে হয় না। প্রতি ক্ষেত্রে, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে যদি সতর্ক থাকা না যায় তাহলে কিন্তু এ ধরনের ঘটনার মুখোমুখি আমাদের হতে হবে। বোয়িং, তার যান্ত্রিক ত্রুটি এই গোটা দুর্ঘটনার পেছনে দায়ী, নাকি সত্যিই রয়েছে কোনো চক্রান্ত, যা তদন্ত সাপেক্ষ। তদন্তের পর পুরো সত্যটা বেরিয়ে আসবে। তবে যারা মারা গেলেন তাদের পরিবারের প্রতি সমবেদনা এবং তাদের প্রতি শোক প্রকাশ রইল আমাদের তরফ থেকেও। আজ এ পর্যন্তই। নমস্কার।